যারা মুসলমান তারা কোরআন শরীফ ভীষণ ভাবে মানে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে, কোরআন শরীফ মানে, আল হাদিস মানে, কারণ তারা ইসলাম ধর্মে বিশ্বাসী। বুদ্ধ যারা গৌতম বুদ্ধ ত্রিপিটক এগুলো মানে, খ্রিস্টান যারা বাইবেল মানে। আর তোমরা কি? তোমরা কি? আমাকে তো যত মত তত এই তো খারাপ বলতে পারছো না। মুসলমানরা এক পথে আগাচ্ছে। উঠে জন্য তো কি হয়েছে মারবে? হরিচাঁদ ঠাকুর মানতেন? না মানতেন? কিচ্ছু না 104 পৃষ্ঠায় লেখা আছে বাপ আগে ঠেলে ফেলেছে। যে কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলে খাই বেদবিন্দু। তার 4 লাইন উপরে দেখবো আরো আছে, তুই তো বিশ্বাস আমি বড় অবিশ্বাস, তন্ত্রে মন্ত্রে আমার। তা হরিচাঁদ ঠাকুর যাকে বাপ হাত দিয়ে ছুঁড়ে ফেলতে পারছে, তুমি কি তাকে ডান পা দিয়েও ছুঁড়ে ফেলতে পারো না? আদর্শ বলতে হয়। হরিচাঁদ ঠাকুরকে যাকে বিশ্বাস করেনি, হ্যালো, হরিচাঁদ ঠাকুর যে মানতে পারেনি তাকে তুমি মানতে যাচ্ছ কেন? তা তুমি যদি সেটা মানো তা হরিচাঁদ ঠাকুরকে তোমার মানা হয়? হরিচাঁদ ঠাকুর বেদকে মান্যতা দেয়নি, ব্রাহ্মণ্যবাদকে মান্যতা দেয়নি, তুমি দাও কি করে? তোমার মান্যতা কাকে দিতে হবে? হরিচাঁদ ঠাকুর বলেনি আমাকে, এই যে একটা ভালো কথা মনে পড়ে গেছে, দ্বাদশ আজ্ঞার মধ্যে একটা কথা আছে না, ঘরে ঘরে হরি মন্দির প্রতিষ্ঠা করো। আমার এই প্রশ্নটা যেখানেই যাই যুবকদের কাছে এই প্রশ্নের উত্তরটা আমার দিতে হচ্ছে। এক মিনিট, যে ঘরে ঘরে হরি মন্দির প্রতিষ্ঠা করো, তো হরিচাঁদ ঠাকুরকে নিজে বলেছেন হরি মন্দির প্রতিষ্ঠা করো? হরি যদি হরিচাঁদ ঠাকুর তার নিজে কেন নিজেরটা করলো? আসে তো প্রশ্ন। হরিচাঁদ ঠাকুর ওটা বলেনি, হরিচাঁদ ঠাকুর বলেছেন হরি শব্দ মানে হরণ করা। হরি শব্দ অর্থ হরণ করা। হরণ করে কি? কি হরণ করে? জ্ঞান। হরণ করে জ্ঞান। তুমি জ্ঞানী হও, শিক্ষিত হও, ওই হরি মন্দির মানে তুমি প্রত্যেক বাড়িতে এবং ঘরে তুমি তোমার জ্ঞানের মন্দির প্রতিষ্ঠা করো। এগুলো সায়েন্টিফিক ব্যাখ্যা দিতে হবে। কান্নাকাটি ঢলাঢলি এগুলো একটু থামাতে হবে। বাবা বলো। খুব সুন্দর একটা কথা। আদিল অমৃত আছে কারো কাছে এখানে? ওটাও থাকতে পারে, পরিশিষ্ট অংশ আছে আরো। 249 পৃষ্ঠায় দেখো লেখা আছে, বর্ণশুদ্ধি সংশোধক এই হরিবর বহু পরিশ্রম করি লিখি চারিবার। আমি যদিও একটা লীলামৃত নিয়ে এসেছিলাম, ওকে দেওয়া হয়েছে, এখানে আনা হয়নি। যাদবের একেবারে শেষে লেখা আছে। হ্যাঁ আছে, সংশোধন করেছে, পৃষ্ঠাগুলো মিলবে না। তার মানে এই যে 4 বার, যেমন আপনার প্রশ্ন উত্তর দিচ্ছি, আমি কদিন আগে একটা জায়গায় বক্তব্য রাখতে হয়েছিল শ্রী শ্রী হরিলীলামৃত প্রসঙ্গে তারকচন্দ্র সরকার। আবার আমরা বলছি ব্রাহ্মণ্যবাদ মানি না, রামকে মানি না, কৃষ্ণকে মানি না, গৌরাঙ্গকে মানি না, কিন্তু মহাসংকীর্তনে গেলে কি হচ্ছে? ঠিক না? তো এটা নিয়ে প্রশ্ন করলাম না, তো প্রশ্ন তো এইটা আসা উচিত। আছে বর্ণশুদ্ধি সংশোধক এই হরিব, তার উপরে 2 লাইন আছে। এই উপরে আছে কি আছে? হরিবর যাদবের হন পূর্ণ তাত পূর্ণবার এই গ্রন্থ তার প্রাঙ্কিত বর্ণশুদ্ধ সংশোধক এই হরিবর বহু পরিশ্রম করে লিখি চাইবার। তার মানে কাকাবাবু প্রশ্নটা যেটা করেছেন অনেকটা সময় লাগবে, খুব সংক্ষেপে বলছি। পূর্ণ তৃপ্তি পাবেন না। পূর্ণ তৃপ্তি যদি পেতে হয়, লীলামৃত প্রসঙ্গে আমার 25 মিনিটের একটা ভিডিও আছে, ওইখানে আপনি উত্তরগুলো পাবেন, একদম ডিটেলস বলা আছে।
নিলাম্বিত কিভাবে ছাপা হলো, কে কে জল ঢোকালো, কে কে তেল ঢোকালো, ডিটেলস বলা আছে। এবার মহাসংকীর্তন, মহাপ্রভুর ভক্ত ছিল কি? তারকচন্দ্র সরকার। তারকচন্দ্র সরকার শ্রী শ্রী হরিনামৃত প্রসঙ্গে তারকচন্দ্র সরকার আলোচনা একটা দিক যাবে। আর যদি কোনোদিন আসি তবে বলবো মহাসংকীর্তন প্রসঙ্গে তারকচন্দ্র সরকার, তবে এই গুরুত্বগুলো পাবেন। আবার আবার কালীর মুখ ঘুরিয়েছে না, এগুলো তো আমি বিশ্বাস করি না, তবে নীলাম্বিতে কেন? এইখানের বক্তব্য হবে শ্রী শ্রী কালী মূর্তির প্রসঙ্গে তারকচন্দ্র সরকার। তোমার এক একটা জায়গায় যেতে হবে। তুমি যখন, তোমার নাম কি বাবা? বিভাস। প্রাইমারি স্কুলে পড়া বিভাস, হাই স্কুলে পড়া বিভাস, কলেজে পড়া বিভাস, এই 3 বিভাস কি এক? তারকচন্দ্র সরকার লিখলেন, এমন দয়াল অবতার হয়নি, হবে না রে আর। এটা কালকে বোধহয় আলোচনা করেছিল না বিপুল দা? সংকীর্তনের মাঝে গোড়া নাচে বারে বার। তারপরে তিনি সিদ্ধান্ত দিয়ে দিলেন, এ বিষয়ে গতকালকে আমার আলোচনা করেছে, যে আর কোন দয়াল অবতার আসেও নি, হবেও না, যেটা আমি মহাপ্রভুকে পেয়েছি। লীলামৃত ছাপা হলো কবে? 1916 সালে। আর মহাসংকীর্তন ছাপা হলো কবে? 1906 সালে। তারপরে লীলামৃত ছাপার 10 বছর আগে। আর এই গানগুলো ছিল সম্পূর্ণ তখন থেকে বৈষ্ণব তারকচন্দ্র সরকার। বোঝা গেল? এখন যখন হরিচাঁদের কাছে এসছে আর বই ছাপাতে দিয়েছে, হরিচাঁদ ঠাকুরের কাছে গিয়ে তার দর্শন সব ভুলে গেছে। তারকচন্দ্র সরকারের একটা গান আপনারা করেন তো, যে কাজ কি আমার মন্ত্র বিজে, এর থেকে আর বাস্তব গান আমার মনে হয় তোমাদের যুক্তিবাদীদের প্রয়োজন পড়ে না। বুঝা গেল? এবার এবার কি হলো, তো মহাসংকীর্তনের যখন গানগুলো লিখেছেন, তারপর হরিচাঁদ ঠাকুরের কাছে এসে ওই গানগুলো আবার প্রেস থেকে এনে ওই নিচের থেকে 2 লাইন 3 লাইন করে পরিবর্তন করেছিল। বোঝা গেল? এখন আর এই গান করতে তোমাদের অসুবিধা নেই, প্রশ্ন করলে উত্তর দিতে পারবা। এইগুলো চর্চা করতে হবে বাবা। আমার আবার 6টা 7:30 একটা প্রোগ্রাম রয়েছে, আমি বেরিয়ে যাব না। আর আজ না, আমাদের যেতে হবে। কালকে একটু ঈশ্বর গাইনের বাড়িতে যাবো। পরশুদিন আমার বৈষ্ণব দাসের বাড়িতে, সৌরভ দাসের বাড়িতে গিয়ে তো একটু গবেষণা করছি, করবার জন্য এগুলো তো লাগছে। তো যার জন্য ওই তথ্যগুলো একটু সংগ্রহ করতে করতে, একজন আছে 30 ঠাকুর, 92 বছর বয়স। সবথেকে চমৎকার বিষয় কি জানেন? হরিচাঁদ ঠাকুরের বংশধর এপার বাংলা ব্রাহ্মণ্যবাদের আবির্ভাব। আর আর কৃষ্ণ দাস, বৈষ্ণব দাস, স্বরূপ দাস, গৌরী দাস, এরা কিন্তু ব্রাহ্মণ্যবাদকে সরিয়ে ফেলেছে। প্রসঙ্গে এসে যায় শ্রী বারুণী, একটা লাইন আছে নাকি, হরিশাল বরিশাল, হ্যাঁ, নাই তো বৈদিক ক্রিয়া শ্রী বারুণী, এর মানে কি? এর মানে কি? বরিশাল আর বরিশালটা কি? হ্যাঁ, আরে মশাই অত সোজা না। পাঠশালা আছে তো, মাস্টার মশাই কি চলে গেল নাকি? যুবকরা এটা শোনো, পাঠশালা, গোশালা আছে না, বলা হয় না? গোশালা কি করে? আর পাঠশালা আর বরিশালা, এই জায়গাটাকেই বলা হয় বরিশাল বা বরিশালা। আর বরিশাল রুদ্র পুরাণ যখন ওরা
এই মায়ের পুজোতে বলিদান করা হতো না? এই বলিদান কাকে দিত? কোথাও দেখাতে পারবে একটা ব্রাহ্মণ সন্তানকে বলি দেওয়া হয়েছিল? বলি দেওয়া হতো এই, আসলে একটা কথা মনে পড়ে গেছে, সিএস নিয়ে এসে গুরুচাঁদ ঠাকুরকে বলছিল, বড় কর্তা আপনার পাশে দাঁড়িয়েছে না কারা? কারণ একটা গামছা পাওয়া তো সেরা, ধুতি পরা অধিকার মানুষের ছিল না, একটা গামছা পরা ছিল তাও সেরা। দেখতে কেমন যেন আমার মতো চেহারা লোক বেশি, এত খারাপ দেখতে, তাই বলছিল এগুলো কারা? তখন বলছে গুরুচাঁদ ঠাকুর বলছে, আকারে মানুষ পশু একদল। কারণ পশু বললো কেন? কারণ একমাত্র একটি জাতি, যে জাতি নিজের মানুষকে চেনে না, এই একটি মানুষ আমরা আপন জনকে চিনি না। আজকে দাদা ব্রাহ্মণ বাচ্চা ছাটিয়ে বিদায় করলো, তাকে এক ঘরে করে দিল, তার মানে তো ওনার ভাই ওনাকে চিনলো না, ওনার কি শিক্ষাগত যোগ্যতা কম আছে না? এই প্রশ্নটা কেন আসে না? আর ব্রাহ্মণ্যবাদকে যারা যারা পায়ে ফেলেছে তারা প্রত্যেকটা জ্ঞানী মানুষ, লেখাপড়া না জেনেও জ্ঞানী হয়, হয় না? লিওনার্দো দা ভিঞ্চি কি লেখাপড়া, কি টমাস আলভা এডিসন কি লেখাপড়া, ও তো কিছু বোঝেই না। ও টমাস আলভা এডিসন কি আবিষ্কার করেছিলেন? এই যে কাচের বাল, মানে এত খারাপ, স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে, একটা চিঠি দিয়ে ও তার মাকে ডেকেছে, ডাকার পরে বলছে যে আপনার ছেলে এত খারাপ, আপনার ছেলেকে যদি স্কুলে রাখা হয় স্কুলের বদনাম হবে, তাই আমি রাষ্ট্রীয় করে দিলাম, আপনার ছেলেকে আর দুটো পড়াতেও পারবে না। অন্যরা চলে আসলো, এখন ছেলেকে বলছে ওমা, ও আবার দুটো লজেন্স দিয়েছে, একটা তুমি খাবে আর একটা তোমার ছেলে খাবে। তারপরে মাইক ছেড়ে বলবো, এখন কি বললো শোনা যাচ্ছে মা? ভালো একটা কথা বলছি, কিন্তু বাড়ি চলে যাবেন? আমি বেরিয়ে যাবো না, আজকে বাড়ি যাবে না তো, বাবা বাড়ি যাবে না আজকে। এবার টমাস আলভা এডিসনের স্কুল থেকে তার মাকে দুটো মিষ্টি দিয়ে পাঠালো, একটা তুই খাবি আর একটা বলদ ছেলে খাবে, ও থাকলে আমার ছেলেপানগুলো নষ্ট হয়ে যাবে আমাদের স্কুলে। আর একটা টিসি দিয়েছে, মানে ভর্তি করা যাবে না, মানে টিসি মানে তো আপনার ভর্তি করা যায়, আর একটা রাষ্ট্র টিকিট দেওয়া ভর্তি করতে পারবে না। তখন টমাস আলভা এডিসন বলছিল, ওমা এটা কি? বলছে তুমি এত ভালো লেখাপড়ায়, তোমার এত মেধা, এত দূরদর্শী, তাই বলছে আপনার ছেলেকে পড়াতে আমার স্কুলের টিচাররা পারবে না, আপনি ওকে শহরে নিয়ে যান। তাই ভাবছি বাবা, এরপর থেকে তোকে আমি পড়াবো। আর ওই চিঠিটা ওনার খাটের নিচে উনি রেখে দিয়েছিল। রেখে দেওয়ার পরে পরবর্তীতে তার মা শিক্ষা দিচ্ছে তাকে। তারপর ওর মাথায় আসলো যে কাচের বাল্বের মধ্যে কি করে আমি আলো আনবো। এটা করতে গিয়ে 10,000 বার পরাজিত হয়েছিল, 10,000 বার। আমরা 2-3 বার একটা কাজ ফেলে করি না, তাই না? তো তারপর সে বিজ্ঞানী হলো, দেশজোড়া নাম হলো, অনেক কিছু হলো। এর মধ্যে তার মা মারা যায়। মা মারা যাওয়ার পর মাকে যখন তার অন্ত্যেষ্টিক্রিয়া করবার পরে যখন মার জিনিসপত্রগুলো নিয়ে আসছে, তখন খাটের নিচে এই চিঠিটা পায়। ওই চিঠিটা দেখতে পায় যে কত বড় কবেট ছিল। তখন তিনি একটা থিসিস লেখে, সেই থিসিসের হেডিং হচ্ছে আমার মা শ্রেষ্ঠ মিথ্যাবাদী। বুঝলে বাবা? তার মানে বাবা মাকে, আমি প্রথমে বক্তব্যের শুরুতে একটা কথা বলছিলাম, যে সন্তান বাবা মাকে যদি কন্টিনিউয়াসলি প্রণাম করতে পারে প্রত্যেক দিন, 3টা মাস চালাও, তখন দেখবে তোমার মধ্যে একটা ঐশ্বরিক বিষয় তোমার মধ্যে কাজ করবে। তখন বলবেন আপনি তো ঐশ্বরিককে বিশ্বাসই করেন না, এটা শক্তি। আর এই যে হরিশাল আর বলিশাল,
এই যে আমাদের বলদগুলোকে, বলদের মধ্যে দুইটা দেখতে দেখতে সুন্দর হয় না? এই জাতিকে তো ওরম ন্যাংটা পড়া থাকতো, মা গায়ে কাদা মাটি থাকতো, দেখতে ভালো না। কিন্তু এর মধ্যে যেটা একটু ভালো হতো, ওইটা যাতে উপরে যেতে না পারে, ওই সমাজের মানুষ এইটাকে নিয়ে বলি দিত। ওই বলি দিত কোন জায়গায়? বলি দিত ওই হরি, যেখানে ওদের মায়ের মন্দির, যেখানে ধর্মকথা হয়, সেখানে দিয়ে নরবলি হয়। এই নরবলি যত দিয়েছে সব আমার সমাজের মানুষকে দিয়েছে। কি রাগ হচ্ছে না? যে দাসে পুরুষ হও, পিতৃশক্তিকে জাগ্রত করো। এই পিতৃশক্তি মানেই বীর্য নয়, তোমার চেতনা। চেতনাকে জাগাও যে আমার সমাজের মানুষকে বলি দিয়েছে ওরা। যদি ইংরেজ সরকার না আসতো, এই বলিদান প্রথা বন্ধ করা যেত না। বুঝে গেল বাবা? খুব কষ্ট হয়। আজকে আমি এই লাইনে আসবো কেন? আমি তো ভালোই ছিলাম, আমার ভালো প্রসার ছিল, আমি কাব্য জগতে প্রতিষ্ঠিত, আমি কবিরত্ন পেয়েছি, আমি ভালোই ছিলাম। আমার মতুয়ার মধ্যে আসা কি দরকার? যখন আমার মা মারা গেল, তারপরে আমি এই আপনাদের এই বাগেরহাট হ্যাঁ ভালো কথা মনে পড়েছে, এই চিতলমারিতে আমি একটু উপকার করেছি একজনকে। তার জন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখেছিলাম। যদিও সেই মানুষটার সঙ্গে আজও আমার দেখা হয়নি। আমি জানি না এই অঞ্চলে বাড়ি কিনা। নাম হচ্ছে শঙ্কর পাগল। এখনো আমি দেখিনি তাকে। আমি ভিডিও বার্তাও দিয়েছিলাম। তিনি যখন এক ঘরে হয়ে থাকে, ওই আমার আন্দোলন শুরু হয়। এই চিতলমারির শঙ্করপুর বোধ হয় জায়গাটার নাম, না কি হবে, সন্তোষপুর। ইয়েস, সন্তোষপুর। আমি ওকে বলছিলাম যে তুমি তো সন্তোষপুর চেনো, এই মানুষটার দরকার। আমি তার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে চিঠি করেছিলাম। ওগুলো তোলা দরকার নেই। শুধু ওইখানে না, এই যে বাংলাদেশের নির্যাতন